হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমাদের এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে মনের জানালা ভালো থাকার গল্প অনুষ্ঠানে। আমি তাসমিনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে মন নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে, মনের বিভিন্ন অংশ নিয়ে। কিভাবে মন ভালো থাকে, কিভাবে একে ভালো রাখা যায়, তার নানান রসদ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের বিভিন্ন পর্বের অতিথিরা। তারা আমাদের সাথে আলোচনা করবেন মানসিক স্বাস্থ্য নিয়ে, তাদের দৈনন্দিন কর্মজীবনের নানান অভিজ্ঞতা নিয়ে, আরও কিভাবে ভালো থাকা যায় সেই পন্থাগুলো নিয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের টরন্টোর কমিউনিটির বেশ পরিচিত মুখ মোস্তফা কামাল ভাই। মোস্তফা কামাল ভাই একজন রেজিস্ট্রিকৃত সোশ্যাল ওয়ার্কার। আপনার কাছ থেকে আমি বিশদভাবে জানতে চাইবো আপনার পজিশনটা সম্পর্কে আপনি যদি বলেন। ধন্যবাদ। আমি একজন রেজিস্টার্ড সোশ্যাল ওয়ার্কার এবং এখানে আমি অন্টারিও হেলথ অ্যাট হোম এই প্রতিষ্ঠানে কেয়ার কোঅর্ডিনেটর হিসাবে কাজ করি। সাথে আমি পার্ট টাইম গরস্টিন ক্রাইসিস সেন্টারে ক্রাইসিস কাউন্সিলর হিসাবে কাজ করি। সাথে আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করেছি রেইজিং দ্য হোপ কমিউনিটি সার্ভিসেস নামে, ওইটার বোর্ড প্রেসিডেন্ট, এবং আমি পার্ট টাইম সাইকোথেরাপি করে থাকি। আচ্ছা মোস্তফা ভাই, আপনার এই যে তিনটা ডিফারেন্ট রোল, এই যে কাউন্সিলর, সাইকোথেরাপিস্ট অ্যান্ড দেন সোশ্যাল ওয়ার্কার, এই তিনটা বিষয়ের মধ্যে আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কেন? অত্যন্ত ইন্টারেস্টিং কোয়েশ্চেন বেসিক্যালি। থ্যাংক ইউ এই প্রশ্ন করার জন্য আমাকে। আসলে এই সবগুলো পজিশনই সোশ্যাল ওয়ার্কারের পজিশন। সোশ্যাল ওয়ার্কার ছাড়া আমার রেজিস্ট্রেশন উইথ অন্টারিও কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল সার্ভিসের রেজিস্ট্রেশন ছাড়া আমি গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টে কাজ করি ওইখানে কাজ করার এলিজিবিলিটি হবে না, আমাকে সেটা রাখতেই হবে। দ্বিতীয় হচ্ছে যে সাইকোথেরাপি করার জন্য কিন্তু আমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে, সাথে মাস্টার ডিগ্রি থাকতে হবে। ক্রাইসিস কাউন্সিলরের জন্য অতটুকু কোয়ালিফিকেশনের দরকার নাই, কিন্তু এই লাইনে রিলেটেড লেখাপড়ার দরকার আছে, সাথে কিছু এক্সপেরিয়েন্সের দরকার আছে। বাহ, চমৎকার। তো আপনি তো তিনটা ভিন্ন পথ পাড়ি দিয়ে আজকে ফাইনালি এসে আপনি কিন্তু মোর লাইক সোশ্যাল ওয়ার্কারের রোলটাই প্লে করছেন, তাই তো? তো এই যে আপনি যে অন্টারিও কলেজ অফ সাইকোলজিস্ট বা আপনারা যেটা সোশ্যাল ওয়ার্কার, এই সেক্টরে আপনি যে রেজিস্ট্রেশন করে এলেন, আপনার এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। ধন্যবাদ। আপনি জানেন, আপনি একজন প্রফেশনাল, আমি যতটুকু জানি রেজিস্ট্রেশন পাওয়া কঠিন না, কিন্তু রেজিস্ট্রেশন পাওয়ার জন্য যেই কোয়ালিফাইং যেই বা এলিজিবল ক্রাইটেরিয়া, যেই কোয়ালিফিকেশনগুলো দরকার একজন নিউ কামার হিসাবে, এটা অনেক দীর্ঘ পথ এবং এটা অনেক চ্যালেঞ্জিং, কষ্টসাধ্য। সে ফর এক্সাম্পল অন্টারিও কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস ওয়ার্কার, এটাতে রেজিস্ট্রেশন পাইতে হলে মিনিমাম আপনার ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক থাকতে হবে। এখন একজন নিউ কামার হিসাবে আপনি দেশে এসছেন, আমি 2011 সালে আসছি। আপনার ইনকাম করতে হবে, কারণ আপনার ফ্যামিলি সার্ভাইভ করতে হবে। আপনার যদি ফুল টাইম জব থাকে এবং পার্ট টাইম জব করতে হয় যদি আপনার ফ্যামিলির এক্সপেন্ডিচার মিট আপ করার জন্য, সেই ক্ষেত্রে আপনার কাজও করতে হবে, সাথে লেখাপড়াও করতে হবে। তো একটা নির্দিষ্ট বয়সে এটা খুব বেশি কঠিন হয়ে যায়। আমি একটা মিডল এজ। কিন্তু মোস্তফা ভাই, আমি জানতে চাচ্ছি যে মানে কেন আপনি বোধ করলেন যে এই রেজিস্ট্রেশনটা আপনার করা দরকার, কিংবা আপনার এই সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করা দরকার? ওয়্যার ইজ দ্য নিড? মানে আমাদের কমিউনিটির জন্য, বিশেষ করে যদি আপনি আমাদের কমিউনিটি ফোকাস করে আপনি চিন্তা করেন, দেন আমাদের ওভারঅল মেন্টাল হেলথটা কোথায় আছে, মানে পারিবারিকভাবে আমরা কোন জায়গাটিতে আছি? খুব সুন্দর প্রশ্ন। আমার স্বপ্ন থেকে সেটা হয়েছে। আমি যখন এই দেশে আসি তখন আমার 18 বছরের দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল। আমি নন প্রফিট সেক্টরে কাজ করেছি মানুষের সাথে, এবং আমি কাজ শুরু করেছি মানুষের সাথে, চিলড্রেন, উইমেন, ড্রাগ এডিকশন, সেক্স ওয়ার্কার, এই ধরনের বিভিন্ন কমিউনিটির সাথে আমি কাজ করেছি। এদেশে যখন আসছি তখন আমি এদেশে সোশ্যাল ওয়ার্কার হিসেবেই আসছি, অ্যাজ এ প্রফেশনাল। লাইক আমরা কি বলি যে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে হলে যে সোশ্যাল ওয়ার্কার ক্যাটাগরির মধ্যে কিন্তু আমি এখানে এসেছি। আসার পরে আমি দেখলাম এখানে যে আমি যার লেখাপড়া, আমার সোশিওলজি ছিল তখন মাস্টার ডিগ্রি, এবং যে এক্সপেরিয়েন্স ছিল সেটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন পাওয়া যায় না। এখানে স্পেসিফিক সোশ্যাল ওয়ার্কের মধ্যে লেখাপড়া করতে হয়। বা চমৎকার বলছেন, কিন্তু আমি আবারও থামালাম, সরি। তো আমি জানতে চাচ্ছি যে যেহেতু আমরা মনটাকে ফোকাস করে, মানসিক স্বাস্থ্যটাকে ফোকাস করে অনুষ্ঠানটা সাজিয়েছি, সো আপনি যদি আরেকটু আমাদেরকে রিলেটেড ভাবে বলতেন যে মানে সোশ্যাল ওয়ার্ক, আমি জানি যে মানুষের মন মানে মানুষ, মানুষ থেকে সমাজ, এবং সমাজ থেকে সামাজিক সমস্যা, এবং
সেই জন্য আপনি সোশ্যাল ওয়ার্কার, আপনি ওভাবে রিলেট করছেন। কিন্তু মোর স্পেসিফিকলি আপনি যদি বলেন যে আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক স্বাস্থ্য ভালো রাখার ব্যাপারে আপনার প্রায়োরিটিটা কি, আমাদের সোসাইটিটা কোথায় এখন এবং আমাদের নিডগুলো কি? আমার মনে হয় আমাদের এডুকেশনটা, আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানা, এই যে আপনি বলছেন মন আবার শরীর, আমরা এতদিন পর্যন্ত শরীরকে বেশি ফোকাস করেছি। ওয়ার্ল্ড হেলথ, আমার শরীর সম্পর্কে আমরা বুঝি, মন সম্পর্কে আমরা বুঝি না। এমনকি মন যদি খারাপও থাকে কোনো সময়, আমরা বুঝতে পারি না যে এটা আমার মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব করতেছে। ধরুন যে কোনো মানুষ একদিন দুদিন ভালো নাও লাগতে পারে, কাজের থেকে কাজ যাতে মন চাচ্ছে না, কিন্তু এটা যদি পর্যায়ক্রমে 2 সপ্তাহ বেশি হয়ে যায়, 3 সপ্তাহ বেশি হয়ে যায়, কাজ যেতে মন চাইছে না, তাহলে আমার কোথায় সমস্যাটা? এই যে মনের যে বিষয়টা, এই মনের বিষয়টাকে আমরা কিন্তু খুব ভালো মতো জানি না। অ্যাজ এ প্রফেশনাল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি যখন এদেশে প্রফেশনাল হিসেবে এসেছি, আমার কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তখন আমি সেই জন্য এখানে আমি ইন্টারেস্ট করেছিলাম যে আমার হার্ম রিডাকশনের লম্বা অভিজ্ঞতা, মানসিক স্বাস্থ্য এটা একটা নতুন এরিয়া আমার কাছে মনে হচ্ছে। আমাদের এর মানে যে এরকম না যে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন মানসিক স্বাস্থ্য বিষয়টা ছিল না, মানসিক স্বাস্থ্যটা বিষয়টা ছিল, কিন্তু আমরা এটা ফোকাস করি নাই। কিন্তু আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, মানে আপনি বাংলাদেশে থাকতে আপনি কিভাবে দেখতেন বিষয়গুলোকে, এখানে কিভাবে দেখবেন? এবং এখানে যেমন আমাদের প্র্যাকটিসে আমরা যেটা করি যে যখনই আমরা এরকম লং টাইম আমরা ইরেগুলারিটি দেখি, আমরা তখন এংজাইটি স্কেল ইউজ করি, ডিপ্রেশন স্কেল ইউজ করি, এবং কোথায় কোথায় গ্যাপগুলো হচ্ছে আমরা সেগুলো দেখি। তো আপনি কি মনে করেন, আপনি যখন এরকম ইরেগুলারিটিটা দেখেন তখন এই মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্টের ব্যাপারে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আপনারা কিভাবে প্রসিড হন? আমাদের প্রত্যেকটা প্রফেশনেই, যেখানে আমি ফুল টাইম কাজ করি বলেন বা সাইকোথেরাপি করেন, আমাদের প্রত্যেকেরই অ্যাসেসমেন্ট টুল আছে। আমরা জিজ্ঞেস করি, সে ফর এক্সাম্পল দেখুন যে আমরা জিজ্ঞেস করি যে গত 3 দিনে সে আপনার মুড কীরকম ছিল। মুড বলতে আপনি কি স্যাড ছিলেন, অ্যাঙ্গার কীরকম, ডিপ্রেসড হয়েছিলেন কিনা, আপনি কোনো সোশ্যাল কাজে গিয়েছিলেন কিনা, মানে লং টার্ম পার্সপেক্টিভ সোশ্যাল। সে ফর এক্সাম্পল আপনি নাচ করেন, আপনি যে এটা আপনার সোশ্যাল ইনভলভমেন্ট, আপনি অনুষ্ঠান উপস্থাপনা করেন কিন্তু আপনি 6 মাস উপস্থাপনা করেন নাই, 6 মাস কোনো কারণে যান নাই, অথবা আপনি নাচের ক্লাসে যান নাই, অথবা আপনি মসজিদে যান কিন্তু আপনি মসজিদে যান নাই 6 মাস। এই লম্বা সময়টা ফিল করে যে সেই সোশ্যালি কানেকশন থেকে বিরত ছিল। এখন এই যে বিরত থাকলো, কেন বিরত থাকলো, তার পিছনের কারণ কি? অনেকগুলো কারণ থাকতে পারে। ফ্যাক্ট থাকতে পারে, জীবনের ফ্যাক্ট থাকতে পারে, তার ইনভলভমেন্ট থাকতে পারে। সেই ফর এক্সাম্পল সে আরেকজনের কেয়ার গিভার, এখন সে তাকে টেক কেয়ার করতে করতে তার জীবন শেষ। এমন হতে পারে যে তার নিজের শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, এমন হতে পারে যে সে ডায়ালিসিস করে, এরকম হতে পারে। আবার একটা মানুষ বাংলাদেশ থেকে এখানে আসছে, সে ফর এক্সাম্পল এখন আমার সাইকোথেরাপির অনেক ক্লায়েন্ট আছে যারা রিফিউজি, তো তারা বলতেছে যে আমি এখানে কিন্তু আমার মন বাংলাদেশে পড়ে আছে। কেন? এই জন্য পড়ে আছে যে আমার মা ওখানে আছেন, আমার স্ত্রী আছেন ওখানে, এবং আমার যে অপোজিশন, যারা আমার সাথে দ্বন্দ্ব, তারা এসে বলতেছে ওই লোকই, ওই লোক যদি আমরা দেখি, তোমার ছেলেকে বা তোমার হাজব্যান্ডকে যদি আমরা এখানে দেখি, আমরা কিন্তু তাকে ছাড়বো না, আমরা কিন্তু মেরে ফেলবো। তাহলে এই বিভিন্ন কারণগুলো কিন্তু পিছনে থাকে, এবং আমাদের প্রফেশনাল হিসাবে কিন্তু আমাদের টুল আছে, এবং এই টুলের কিন্তু বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, এই অ্যাসেসমেন্ট টুলসগুলো নিয়ে যেহেতু কথা বলছেন, তো আপনারা কি সেলফ মনিটরিং ইউজ করেন, বা সেটার উপর কতখানি আপনারা আস্থা রাখেন? এই যে ক্লায়েন্টসরা এসে যে রিপোর্ট করছে, যে আপনি যে প্রশ্ন করছেন, তো এটা কি আপনারা অবজার্ভ করেন, নাকি তাদের সেলফ মনিটরিং যেসব ওয়ে আছে সেগুলোর উপর রিলাই করেন? আমি যে সমস্ত এই পজিশনগুলোতে কাজ করি, বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম। সে ফর এক্সাম্পল আমি যখন ফুল টাইমের যেখানে কাজ করি অন্টারিও হেলথের সাথে, আমাদের একটা পিরিয়ডিক অ্যাসেসমেন্ট হয় এই টুলগুলো নিয়ে। সে ফর এক্সাম্পল আমি একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করলাম, যদি দেখি যে ক্লায়েন্টটা বেশি কমপ্লেক্স, 3 মাস পর আমরা আবার যাই, অথবা 6 মাস পরে যাই। যদি দেখি যে ক্লায়েন্ট অত বেশি কমপ্লেক্স না, আমরা 1 বছর পরে মনিটরিং করি। আর আমরা যখন সাইকোথেরাপি করি তখন আমাদের কাছে কিন্তু ডক্টর থেকে রেফারেল আসে, তো আমরা ওই ক্লায়েন্ট আমাদের কাছ থেকে 10টা সেশন পায়
প্রতিটা সেশনেই প্রথমেই ইনটেক অ্যাসেসমেন্টের সময় তার কিছু আপনার গোল ঠিক হয়ে যায়। সে ফর এক্সাম্পল তার অ্যাংজাইটি বা তার ডিপ্রেশন বা তার ট্রমাটিক এক্সপিরিয়েন্সকে ডিক্রিজ করার জন্য আমাদেরকে বেসলাইন থেকে আমরা কমাইতে হবে, অথবা আমাদেরকে এমন টেকনিক শিখাইতে হবে বা এমন থেরাপি আমরা ইউজ করবো, সে ফর কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সে ফর আপনার মনে করেন যে এরকম বিভিন্ন থেরাপিটিক্যাল সাইকো এডুকেশন অথবা ডিবিটি, এই থেরাপিউটিক্যাল এই অ্যাপ্রোচগুলো ব্যবহার করে আমরা ক্লায়েন্টের ওই যে মাত্রাটা আছে, যে স্ট্রেসের যে মাত্রা, অ্যাংজাইটির যে মাত্রা, এটাকে কমাইতে হবে। অথবা যে ইভেন্টটা হয়, যে সে ফর এক্সাম্পল ইনসিডেন্টস যেটাকে বলে, আগে দিনে 3 বার হইতো, এখন দিনে 3 বার হয় না, ফ্রিকোয়েন্সি, ইয়েস, ভেরি গুড, ইয়া, আপনি এক্স্যাক্টলি বলছেন। তো এই ফ্রিকোয়েন্সি অকারেন্সটা কীভাবে করে আমরা একটা গোল রাখি 10টা সেশনের মধ্যে, তো বিভিন্ন রকম করে কিন্তু আমরা মনিটরিং করি। আচ্ছা মোস্তফা ভাই, আমি বলবো যে আপনি এই যে আপনার ডেইলি যে প্র্যাকটিসগুলো করছেন, এখানে আমাদের কমিউনিটির কীরকম ক্লায়েন্ট আপনি পান, মানে পার্সেন্টেজটা অ্যাপ্রক্সিমেটলি কীরকম হবে, মানে আমরা কতদূর সচেতন, কতদূর হেল্প পাওয়ার জন্য যাচ্ছি? আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি হেল্প করতে পারতেছি। তবে আগে আমি এরকম দেখি নাই, যেমন গার্হস্থ্যহীন ক্রাইসিস সেন্টারে যখন আমি ক্রাইসিস কল নিতাম, আমি ওরকম বাংলাদেশি মানুষ দেখি নাই যে কল করছে। কিন্তু আমি গত 2 বছর আগে একটা ক্লায়েন্ট কল করতেছিলাম এবং আমার কলিগ আছে, তাদের সাথে আমার যোগাযোগ আছে। এখন কিন্তু কিছু বাংলাদেশি মানুষ কিন্তু, মেয়েরা ছেলেরা কিন্তু ফোন করে। এবং একটা ঘটনা আমি বলতে চাই, আমি একজন ক্লায়েন্টকে এরকম বললাম যে তোমাদের বাংলাদেশিদের মধ্যে এরকম কোনো প্রতিষ্ঠান নাই যাদেরকে তোমরা বাংলায় কথা বলবা, তাদেরকে বলবো? বলে আমি ওদেরকে ট্রাস্ট করি না। এখানে ট্রাস্ট একটা বড় ধরনের বিষয়, যে আমার কথা যদি সে বলে দেয়, আচ্ছা, মানে এটা মোর দ্যান ট্রাস্ট, আমি বলবো এটা কনফিডেন্সিয়ালিটি। লাইক অ্যাজ এ প্রফেশনাল সে আপনার উপর ট্রাস্ট করছে, কিন্তু সে কনফিডেন্সিয়ালিটি আমরা কতটুকু মেনটেন করতে পারছি সে ব্যাপারে সন্দিহান। সে যদি মনে করে যে কোনো একটা সোশ্যাল প্রোগ্রামের মধ্যে আমার কথাটা বলে দিল, আমি তো ওকে চিনির সাথে গার্হস্থ্যে ফোন করে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি গার্হস্থ্যের বেশ কয়েকটা সেটিং আছে, 2-3টা সেটিংয়ে আমি যাই, প্রায় সময় আমি সেফ বেডে যাই। সেফ বেডেও কিন্তু আমি গত বছরও বাংলাদেশি ক্লায়েন্ট দেখেছি, 1। 2 নম্বর হচ্ছে যে আমি যে কেয়ার কোঅর্ডিনেটর বা গভর্নমেন্টের অন্টারিও হেলথের আন্ডারে, ওইখানে আমি একমাত্র বাংলা ভাষাভাষী কেয়ার কোঅর্ডিনেটর। তো যখন অ্যাসেসমেন্ট হয়, নর্মালি বাংলা ভাষা, যখন বাংলা ভাষার দরকার হয় তখন আমার কলিগরা আমার হেল্প চায় যে আমি অ্যাসেসমেন্টের সময় আপনি আমাকে হেল্প করতে পারেন। সাধারণত অনেক ক্ষেত্রে কিন্তু লাগে না। সে ফর এক্সাম্পল আপনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, আপনার যদি হেল্প লাগে, আপনি হয়তো ইংরেজি বলতে পারেন কিন্তু আপনি বাংলাদেশি, তাহলে আমার হেল্প দরকার নেই। অথবা আপনার বাবার হেল্প লাগলে, তাও আমার দরকার নেই, কারণ আপনি তখন ইংরেজি ট্রান্সলেট করবেন। কিন্তু এখানে একটা ক্ষেত্রে আমরা নার্সিংহোমে যখন রুগী রেফার করি, তখন এটাকে বলা হয় ক্যাপাসিটি ইভ্যালুয়েশন, যে ক্লায়েন্টের কগনিটিভ এবিলিটি আছে কিনা, যে সে নিজের সিদ্ধান্ত নিয়ে নার্সিংহোমে দরখাস্ত করছে, মানে কনসেন্ট সে ক্যাপাবল কিনা নাকি অ্যাসেন্ট লাগবে। আপনি ঠিক জায়গায় ধরছেন যে এখন, অথবা আপনি আপনার বাবা বলছেন, মুস্তফা ভাই আমি চাইতেছি আমার বাবাকে আপনি নার্সিংহোমের দরখাস্ত করে দেন। এখন সেটা আপনি বলতেছেন সেটা, কিন্তু সে বলতেছে কিনা আমার জানা দরকার, নাকি আপনি তাকে পুশ করতেছেন যাওয়ার জন্য। এটা সাবস্টিটিউট ডিসিশন মেকিং একটা ব্যাপার থাকে। যদি আমরা যদি কিছু ডায়াগনোসিস আমরা দেখি, সে ফর এক্সাম্পল ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, আপনি নিজে প্রফেশনাল, আপনি এগুলো বোঝেন, যদি ডিমেনশিয়া সেই লেভেলে চলে যায়, তাকে সে যদি আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে, সেই অ্যাসেসমেন্টে যদি সে প্রত্যেকটা আনসার ইনকনসিস্টেন্স দেয়, তখন আমরা সাবস্টিটিউট ডিসিশন মেকারের কাছে যাব। এমনকি ডিমেনশিয়া থাকলেও অথবা আলজাইমার থাকলেও তার যদি এতটুকু ক্যাপাসিটি থাকে যে হ্যাঁ মুস্তাফা, আমি নার্সিংহোম সম্পর্কে জানি, নার্সিংহোমে আমার বাবা ছিল বা আমার ফ্রেন্ড ছিল, নার্সিংহোমে এই সার্ভিস দেওয়া হয়, আমি বুঝে শুনে বলতেছি আমি ওখানে দরখাস্ত করব, তাহলে আমরা ওকে ক্যাপেবল ধরে নিব শুধুমাত্র ওই সিদ্ধান্তটার জন্য, অন্য কিছু না হোক। তো সেই ক্ষেত্রে এটা একটা আমার বড় ধরনের সুযোগ। আমরা যে রেজিং দ্য হোপ করেছি, আমরা 6 জনই একসাথে কাজ করি। আমি 15টা ফ্যামিলির উপরে কথা বলছি। আমাদের কোনো তেমন লিমিটেশন আছে আমাদের ফান্ডিংয়ের বিষয়ে, সেই জন্য আমরা 15টার উপরে আমি ফ্যামিলির সাথে কথা বলছি, সমস্ত বাঙালি ফ্যামিলি। আমরা ইদানিং শুধু বাঙালিদের সাথে কাজ করতেছি। বাঙালিদের মধ্যে সবচেয়ে যেটা বড় অসুবিধার কথা আমি যেটা বলছি, তারা কথা বলতে চায় না। তারা প্রবলেম তো অনেকেই তো প্রবলেম বুঝে না, আবার অনেকে হচ্ছে প্রবলেমটাকে স্বীকার করে নাও, আচ্ছা ঠিক আছে আমি বুঝতেছি না সমস্যাটা, একজন প্রফেশনালের দ্বারস্থ হই। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল যে মানে
এই যে আপনি বললেন কিছু বছর আগে ছিল একজন ক্লায়েন্ট, আপনি এখন 15টা ক্লায়েন্ট বললেন, তাই না? তো আপনার কি মনে হয় যে প্রবলেমগুলো বাড়তেছে আমাদের কমিউনিটিতে, নাকি মানে মানুষরা এখন এডুকেটেড হচ্ছে, তারা হেল্পের জন্য আসছে? আচ্ছা, এখানে আমার মনে হয় আমি ঠিকমতো আপনাকে বোঝাতে পারিনি। যেটা একটা ক্লায়েন্ট দুইটা ক্লায়েন্ট বলছি, সেটা গার্লসটিন ক্রাইসিস সেন্টারের কথা বলছি। এটা একটা মেইন স্ট্রিম অর্গানাইজেশন। ওইখানে হয়তোবা আগে মানুষ গার্লসটিন ক্রাইসিস সেন্টার সম্পর্কে অতটুকু জানতো না, এখন হয়তোবা বাঙালিরা জানা শুরু করেছে, তখন তারা সেখানে ফোন করা শুরু করেছে, সংখ্যা বেড়েছে, একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আমরা যে রেজিং দ্য হোপ থেকে কাজ করি, সেটা শুধুমাত্র বাঙালিদের নিয়ে আমরা এখন কাজটা শুরু করেছি। সুতরাং কিছু মানুষ তারা জানে, তারা আমাদেরকে কানেক্ট করে যে ঠিক আছে আমাদের এই সমস্যা, আমরা কীভাবে আপনার সাথে আপনারা আপনি কী করতে পারেন। আর যেটা আমরা ফুল টাইমের কথা বলছি, সেটা কিন্তু গভর্নমেন্ট প্রোগ্রাম, ওকে, সেখানে স্কারবোরোতে অনেক বাঙালি থাকে। সবাইকে তো আর আমি জানি না, কিন্তু বাঙালিরাও কিন্তু এখন এই আওতার মধ্যে আসতেছেন। অবশ্যই আপনি যে একটা পয়েন্ট বলছেন যে এডুকেশনের বিষয়, অবশ্যই মানুষ এখন জানছে, কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি, বাঙালিদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে ওই যেরকম সচেতনতা মানে থাকা দরকার অনেক অনেক কম। সেক্ষেত্রে এই যে এনআরবির মতো টিভি যে এই যে একটা ইনিশিয়েটিভ শুরু করছে, আমি মনে করি কমিউনিটি সচেতনতা বা জনগণকে জানানোর জন্য এই যে রেগুলার প্রোগ্রামটা, এটা একটা মাইল ফলক হিসেবে আপনি দেখতে পারেন। আপনি খোঁজ নিয়ে দেখেন কমিউনিটিতে অনেকেই বিচ্ছিন্নভাবে একটা দুইটা প্রোগ্রাম করছে। আমি নিজেও বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিছি অ্যাজ এ প্রফেশনাল, কিন্তু সেগুলো হয়তোবা 6 মাসে একটা। মানুষ মনে করছে যে মেন্টাল হেলথ নিয়ে অনেক বিরাট কথাবার্তা হচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, সুইসাইড করতেছে, ঠিক আছে একটা প্রোগ্রাম করি, আমরা তো একটা নন প্রফিট খুলছি বা একটা প্রতিষ্ঠান আমরা খুলছি বা আমার একটা অবজেক্টিভ আছে, সেই জন্য কিন্তু তারা একটা দুইটা প্রোগ্রাম করছে বা বছর একটা প্রোগ্রাম করছে, কিন্তু এই ইনকনসিস্টেন্ট, এক্স্যাক্টলি এই কনসিস্টেন্ট নাই। সেই জন্য আমরা গত বছর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে 10ই অক্টোবর রেজিং দ্য হোপের কমিউনিটি কনভারসেশন সার্কেল একটা প্রোগ্রামে এনআরবির কর্ণধার শহীদুল ইসলাম মিন্টু ভাইকে আমরা একটা আবেদন করছিলাম যে আপনি আপনার টিভি প্রোগ্রামে আপনি একটু অ্যাওয়ারনেসের জন্য কিছু কথাবার্তা অন্তপক্ষে বলা শুরু করেন, মানুষ যেন আগায় আসে। উনি আমাদেরকে নিঃসংকোচে এই আবেদনটা গ্রহণ করেছেন। এই জন্য এই প্রোগ্রামটা দেখে বা আপনি যে আমার সাথে কথা বলতেছেন আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ মোস্তফা ভাই, এনআরবি টেলিভিশন আসলে আমাদের সমাজের উন্নয়নের জন্য নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে সবসময় যুক্ত থাকে এবং অনেক ভালো প্রজেক্ট তারা করে। তো আপনার কাছে প্রশ্ন যে ওভারঅল অ্যাজ এ বেঙ্গলি কমিউনিটি আমরা কোথায় আছি, আপনি যদি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের বলেন যে আমাদের মেন্টাল হেলথ ক্রাইসিসের আমরা কোন জায়গায়, পারিবারিক স্কেলে, সমাজ থেকে যদি আমরা একটু পারিবারিক দিকে যাই এবং সেখানে আমরা কোন জায়গায় আছি, আমাদের পারিবারিক সম্পর্কগুলো কেমন এবং মানসিকভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখার ব্যাপারে পারিবারিক ক্ষেত্রে আমরা কোথায় আছি? আমি কয়েকটা বিষয় হাইলাইট করতে চাই এখানে। প্রথম হচ্ছে প্যারেন্টিং। এটা অনেক বড় ধরনের বিষয়। আপনি একটা বই লিখেছেন, আমি জানি, সেখানে আপনি বেশ কিছু জিনিস অ্যাড্রেস করেছেন। এটা অনেক বড় ধরনের মানে ইস্যু। আমি যদি পারতাম, আমার যদি ক্ষমতা থাকতো, আমি 40টা সেশন করতাম বাঙালি প্যারেন্টদেরকে নিয়ে, মানে পর্যায়ক্রমে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে 40টা সেশন করতাম। কারণ আমি আমার মেয়েকে যেরকম করে বোঝার কথা সেরকম করে বুঝি না। তাদের যে মুড, কোন সময় ভালো থাকে কোন সময় খারাপ থাকে এটা আমি জানি না। অনেক সময় মুড ভালো আছে কিন্তু আমি মনে করছি মুড খারাপ আছে। তাহলে গ্যাপটা কোথায় হচ্ছে? গ্যাপটা হচ্ছে যে এডুকেশনের বিষয়, যে আমরা যে এই প্যারেন্টিং সম্পর্কে যেভাবে জানার দরকার আমরা হয়তো ওরকম করে জানি না। আবার না জানার পরেও আমরা মনে করতেছি যে আমি যেটা করছি এটা কিন্তু ঠিকই করছি। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু ডিফারেন্ট, এবং সে হয়তো বা কিছু বিষয়ে আপনার মেয়ের সাথে আমার মেয়ের মিল আছে, কিন্তু তারা ডিফারেন্ট সত্তা, ডিফারেন্ট, তাদের মন ডিফারেন্ট, তাদের ভালো লাগা ডিফারেন্ট। ইভেন সিবলিংস আর ডিফারেন্ট, রাইট? এক্স্যাক্টলি, সিবলিং আপনি দুইটার সাথে মিলতে পারবেন না। কেউ একজন খুব আউটবার্স কথা বলতেছে, হাসতেছে, আর একজন রুমের মধ্যে বসে আছে। দুজনেই কিন্তু ঠিক আছে, যে দুজনেই তার মতো করে কিন্তু সে মানসিকভাবে ঠিক আছে। আমি মনে করতেছি আমার যেটা বেশি হাসি ঠাট্টা করতেছে, মানুষের সাথে মিলতেছে, সে খুব সোশ্যাল ভালো আছে, আর একজন ভালো নাই। আবার অনেক সময় আমরা আবার সেলফ রিফ্লেকশন দেখতে চাই আমাদের মানে বাচ্চাদের উপর। হ্যাঁ, আমি যা চাই তাই। একটা উদাহরণ দিতে চাই, বাংলা এই রেজিং দ্য হোপের সাথে কাজ করার জন্য এটা পেয়েছি আমি। একটা ক্লায়েন্ট আমারে বলল যে ভাইজান আমার ছেলেটা তো কিছু বিষয় আছে আপনার সাথে একটু কথা বলতে চাই। তো আচ্ছা ঠিক আছে, ছেলেকে বলেন কথা বলার জন্য।
তো তখন একটা পর্যায়ে ছেলের সাথে আমি কানেক্ট হয়েছি, ছেলেকে আমি সাপোর্ট দিছি, কিন্তু মা এবং বাবার কথা হচ্ছে আমার ছেলেটা মেয়ের মতো আর মেয়েটা ছেলের মতো। তা আমি বলছি সেটা বিষয়টা কীরকম? বলছে মেয়েটা খুব চটপটে, বাইরে যায়, যখন যেটা বলি তখন সেটা করে। ছেলেটাকে বলছি তুমি আমার এই কাজটা করে দাও, ছেলে বলছে তুমি আমার আপুকে বলো বা তুমি আমার বোনকে বলো, আমি করবো না, বসে না। অথচ তারা বুঝতেই পারলো না এই ছেলে তার বিরাট একটা ট্রমেটিক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে একটা ট্রমা হয়ে গেছে। কারণ সেই ছেলে তার বন্ধুর কাছ থেকে, যেই বন্ধু শ্যুট করছে, মানে যেই বন্ধু, একজন বন্ধু দেখছে উইটনেস, তার বন্ধু দেখছে এই ড্যানফোর্থ, সরি এটা কি ভিক্টোরিয়া পার্ক এভিনিউ, তাই না? ভিক্টোরিয়া পার্ক এভিনিউ একজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তো তার বন্ধু সেটা দেখছে, তার বন্ধু যখন সেটা দেখছে, তার বন্ধু এসে তাকে বলছে, এটা তার মধ্যে ট্রমা হয়ে গেছে, এখন সে বাইরে যেতে চায় না। এখন আমি শেষ পর্যন্ত বললাম আপনি কি চান? মা বাবাকে বললাম কি চান? বলে আমি চাই ছেলেটা লেখাপড়া করুক। তো ছেলেকে বললাম যে তুমি কি লেখাপড়ার জন্য প্রস্তুত? বলছে হ্যাঁ, আমি অসহ একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, তবে আমাকে একটা কোয়ালিফাইং কোর্স করতে হবে ওই কোর্সে যাওয়ার আগে। তুমি কি কোয়ালিফাইং কোর্সে যাওয়া প্রস্তুত? বলে হ্যাঁ প্রস্তুত। ওখানে গিয়ে কিন্তু পড়তে হবে, ডরমিট থাকতে হবে। তুমি কি প্রস্তুত? বলে হ্যাঁ আমি প্রস্তুত। তো আপনার ছেলে তো ঠিক আছে। অথচ এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এইটা কিন্তু আমরা বুঝতে চাইতেছি না। আমরা মনে করতেছি সে আমার মতো না কেন। এরকম আপনি যদি মানে সময় থাকে, এরকম আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো যেটা আমরা বুঝতে পারি না। আমরা প্রায় সময়ই আরেকজনের উদাহরণ দিই, অমুক মেয়ে অমুক ছেলে তো কাজও করে লেখাপড়াও করে। কম্পারিজনটা কখনোই একটা গুড এক্সাম্পল না, কোনো কারণে না। আপনি আমি বাচ্চা, ইয়েস এভরিবডি ইজ ইউনিক। এই যে এটা করতে হয় না, এটা করতে, কিন্তু আমরা স্বভাবগতভাবে এটা বলতেছি সব, কিন্তু সেটা তো এফেক্ট করে বলছে, কারণ ও তো এভাবে বড় হয় না, ওই কথা শোনার জন্য সে প্রস্তুত নয়। আচ্ছা, আমি আবার ঘুরে আমার আগের প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে এই যে আমাদের মানসিক হেলথ ভালো থাকার বিষয়ে অনেকগুলো তো ভ্যারিয়েবল আছে, তো এটা ওয়ান অফ দ্যাম। কিন্তু আরেকটা বিষয় বেশ কনসার্নিং, জেনারেশন গ্যাপ। এটাকে আপনি কিভাবে দেখেন? আপনার কি মনে হয় যে আমাদের এই যে মানসিক স্বাস্থ্য, পারিবারিক স্বাস্থ্য, যেটা এটার মধ্যে ওই জেনারেশন গ্যাপ জিনিসটা কতটুকু রোল প্লে করে? অবশ্যই রোল প্লে করে, অবশ্যই রোল প্লে করে। আমি একটা এডুকেশন থেকে আসছি, আমার একটা মন মানসিকতা নিয়ে আমি এখানে আসছি। আসার পরে আমি তো হঠাৎ করে চেঞ্জ হতে পারবো না আসলে। মানে আমি যখন আমার মেয়ে বা ছেলেকে যখন আমি স্কুলে পাঠাচ্ছি, তাদের একটা সোসাইটি বা তাদের একটা এডুকেশন, তাদের একটা লাইফস্টাইল কিন্তু তারা গড়ে উঠছে। তখন এখানে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে, বাবা মার সাথে ছেলে মেয়ের কনফ্লিক্ট হচ্ছে। যখনই আমরা ব্যালেন্স করতে পারতেছি না, অথবা আমরা খোলাখুলি কথা বলতে পারতেছি না যে আসলে আমি এরকম চাচ্ছি, তোমরা এরকম চাইতেছো না, ঘটনাটা কি, বা আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি, বা তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারো, বা আমরা পরস্পর কীভাবে বুঝতে পারি, যখনই আমরা এই কনভারসেশনে অথবা এই বাউন্ডারি সেটিং করতেছি না, অথবা অ্যাটলিস্ট ডিসকাশন সেশন করতেছি না, ততক্ষণ পর্যন্ত প্রবলেম শুধু বাড়তেই থাকবে। আমার এই যে রেজিং দ্য হোপের সাথে কাজ করার সাথে এক ফ্যামিলি আসছে, আব্বা এবং আম্মা বলেন ইউনিভার্সিটি লাইফে কী হলো জানি না, ছেলেটা বাসার থেকে চলে গেল আর বাসাতে ফিরলো না, শুধু একটা টেলিফোন নাম্বারও দেয় না। মাঝে মধ্যে ওই ইয়াতে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে আছে, সোশ্যাল মিডিয়াতে তার কানেকশন করে। এখনও পর্যন্ত বুঝতেই পারলো না তারা ছেলেটা কেন তার সাথে বের হয়ে চলে গেল। ওই যে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করছে কারণ সে ওখানে রিলেট করতে পারছে, তার ফ্রেন্ডসদের সাথে তার সোশ্যাল বাবলে সে রিলেট করতে পারছে। কিন্তু ওই যে গ্যাপের জন্য আমার যেটা মনে হয় পার্সোনালি, যে জেনারেশন গ্যাপ অথবা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, এইসব কারণে ফ্যামিলিতে রিলেট করতে পারছে না। তো আমরা যদি খুব সংক্ষেপে, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, সো যদি সংক্ষেপে আপনাকে বলি যে আপনি 3টা পয়েন্টে বলেন যে আমাদের মূল সমস্যাগুলো কি কি। আমার প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে কানেকশন, ফ্যামিলির মধ্যে অ্যামাং দ্য ফ্যামিলি মেম্বার ইজ কানেকশন। এই কানেকশনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমরা কিন্তু এখন যেহেতু আমাদের অনেক এক্সপেন্ডিচার আছে, আমাদের অনেক বেশি কাজ করতে হয়, 7 দিন কাজ করতে হয়, অনেক বেশি কাজ করতে হয়। এই কানেকশন যে 2 ঘন্টা ধরে হইতে হবে বা মানে পুরা দিন হইতে পারে, হ্যাঁ, এটা গবেষণায় বলতেছে 6 সেকেন্ড টাচও কিন্তু জরুরি, 6 সেকেন্ড টাচ। একদিন আমার এক কলিগ আজকে বলতেছিল যে আমার ছেলেরা যদি আমাকে এসে বলে যে আম্মু কেমন আছো, ভালো আছো কিনা, এই যে তোমার এটা গ্রোসারি, এতটুকুতেই আমার মন ভালো হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে কি নন জাজমেন্টাল হওয়া, যে আমি বিচার করব না, ঠিক আছে, আমি বিচার করব না। হতে পারে আপাত দৃষ্টিতে আপনার একটা কাজ আমার কাছে খারাপ মনে হইতে পারে, বা মনে হইতে পারে দৃষ্টিকটু মনে হইতে পারে, আমি প্রথমে আপনাকে খারাপ বা আপনাকে একটা লেভেল বানায় করে দিলাম।
মানে সেটাকে যেন আমরা না করি, ঠিক আছে? আমার যদি মনে চায় আমি জিজ্ঞেস করবো, আপা এরকম একটু ভেরিয়েন্স দেখলাম বা একটু অন্যরকম দেখলাম, আপনার কি কোনো পার্সপেক্টিভ আছে কিনা এই কাজের ক্ষেত্রে? আমি জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করলাম, হতে পারে যে আপনি আমাকে একদম ক্লিয়ার উত্তর দিয়েছেন, আমি খুশি হয়ে গেছি। আর একটা হচ্ছে উন্মুক্ত থাকা, শেখার জন্য যত বেশি দরকার আমি উন্মুক্ত, ওপেননেস থাকা। বিষয়টা দেখেন, আমার মেয়েরা যখন টিনেজ ছিল, আমি যে প্রফেশনাল কোর্স দিয়ে এখানে সোশ্যাল ওয়ার্ক লেখাপড়া শুরু করছি, সেটা ইন্টারন্যাশনালি এডুকেটেড সোশ্যাল ওয়ার্কের ব্রিজিং প্রোগ্রাম বলে। তা আমি এত বেশি অস্থির হয়ে গেছি, আমি কোনো মতেই কানেক্ট করতে পারছি না। আমি ওই প্রোগ্রামে গেছি, কোনো একটা কারণে আমাকে লেকচার দিয়ে ডাকছে, আমি ওখানে গেছি। তো প্রোগ্রাম ম্যানেজারের কাছে যাবো, তোমার সাথে আমার 2 মিনিট কথা আছে। বলে কি? বলে কীভাবে হাউ টু ডিল উইথ দ্য টিনেজ ডটার, আপনি একটু আমাকে বলেন, শিখিয়ে দেন। মানে আমার কথা হচ্ছে যে আমাকে এটা শিখতে হবে। আমাদের এই যে আমাদের তো শিখতে হবেই, নিজের সাথে নিজে কথা বলতে হবে যে মানুষের ভুল হইতেই পারে, কিন্তু এই সেলফ অ্যাওয়ারনেসটা তো সবার নেই, তাই না? এই জন্যই বলছি যে এই জন্যই আমাদের এখানে বলা যে আমার তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই ভুল আছে। আমি প্রফেশনাল বলে আমার সব কিছু ঠিক হবে সেরকম না, আমারও কিন্তু ভুল আছে, আমারও কিন্তু মানসিক অবস্থা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। হাউ টু মিটিগেট দ্য গ্যাপ, আমরা এই গ্যাপটা রিডিউস করার জন্য আমাদের মানে 3টা যদি আপনি টিপস দেন আজকে আমাদের সকল দর্শকদের, সেই 3টা টিপস কি হবে? আমি বলবো, যখন সমস্যা মানুষের থাকবে, মেন্টাল হেলথের কথা বলেন বা মেন্টাল হেলথ প্রবলেমগুলো অ্যারাইজ হবে, এই এটা মরণ পর্যন্ত থাকবে, এটা এই সমস্যা শেষ হবে না। এটা মানুষের এই সমস্যাটা বা মেন্টাল হেলথ প্রবলেমটা, এটা মানুষের জীবনের একটা পার্ট। আমি আজকে একটা রিসার্চ পড়তেছিলাম, ওখানে বলা হচ্ছে যে অনেক সময় কম অ্যাংজাইটি ভালো না, বেশি অ্যাংজাইটিও ভালো না, মিডল অ্যাংজাইটিতে আপনি ভালো ন্যাচারাল, যে মানুষের কিছু অ্যাংজাইটি থাকবে, আপনি পারফর্ম করবেন। তো যে সমস্যা যেহেতু থাকবে, তো সমস্যা যখনই আসে খোলা মনে ঘনিষ্ঠ কারোর সাথে কথা বলা। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আশেপাশে কিন্তু অনেক প্রফেশনাল হেল্প আছে। হতে পারে যে আপনি আমাকে বিশ্বাস করলেন না, আরেক প্রফেশনাল কাছে যাকে আপনি বিশ্বাস করলেন, আপনি গুগল করেন, ফ্যামিলি ডাক্তারের কাছে যান, বলেন যে আমার এই সমস্যা, তুমি আমাকে কোথায় ট্রান্সফার করতে পারো বা কোথায় রেফারও করতে পারো। আমরা যে প্রতিষ্ঠানটা করছি রেজিং দ্য হোপ, আমরা ফেসবুক পেজের মধ্যে আমাদের ফোন নাম্বার দিয়ে রাখছি। আমাদের অনেক ক্যাপাসিটি আছে, আমি কিন্তু তা বলবো না। আমার কথা হচ্ছে যে আমাদের আশা হচ্ছে যে এখানে অনেক প্রফেশনাল হেল্প আছে, 211 কল করেন। এখানে সেন্ট্রালি সুইসাইড লাইন আছে, তো সেখানে এই সমস্ত প্রফেশনাল, তারপরে যে MHFA আছে, মেন্টাল হেলথ ফার্স্ট এইড, এটা সম্পর্কেও মানুষের আসলে মানুষ ফার্স্ট এইড নিয়ে জানে, কিন্তু মেন্টাল হেলথ ফার্স্ট এইড নিয়ে মানুষ জানার চেষ্টা করে না। কিন্তু এটা এখন আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক একটা বিষয়, এটা নিয়ে সবারই একটু জানা দরকার। ইভেন পুলিশের সাথেও কিন্তু মেন্টাল হেলথ নার্স থাকে, অনেক সময় যদি আপনার অ্যাসেসমেন্ট হয় সেটা দরকার, মানে তারা বলতে পারে, যদি আপনি বোঝায় বলেন যে আমার একটা অ্যাসেসমেন্ট দরকার আছে, তারা আসবে। আমি যেটা বলবো, আপনি যদি জাস্ট গুগলও করেন, অনেকগুলো রিসোর্স কিন্তু এখানে আসবে। হ্যাঁ, এই রিসোর্সগুলোকে আমরা ব্যবহার করি, অথবা ব্যবহার করতে না জানলে আমরা একজনের কাছে অন্ততপক্ষে বলি, 2-1 ফ্রেন্ড তো আছে, তাদের কাছে বলি যে আচ্ছা আমার এই সমস্যা হইতেছে। আমার কথা হচ্ছে যে কি, আমি সমস্যাটা দীর্ঘায়িত করব না। সেটাই আমাদের আসলে নিজেরা বুঝতে পারতে হবে যে আমার কিছুটা হেল্প দরকার। আর যখন একজন মানুষ নিজে বুঝতে পারেন না, তখনই আসে যে পরিবার কিংবা বন্ধুরা, কাছের মানুষেরা, সমাজের লোকেরা, তার কারোর না কারোর জিনিসটা চোখে আসে, এবং আমরা সেটাকে চেপে না গিয়ে আমাদের সময় এসেছে মানে এটা নিয়ে কথা বলার, আমরা ডিরেক্ট পার্সনকে হেল্প অফার করতে পারি। সেটা যদি আমার আওতার বাইরে থাকে, দেন আমি তাকে সে কোথায় যাবে যদি আমার জানা থাকে আমি বলতে পারি, অথবা অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে আমার মনে হয় তোমার ফ্যামিলি ডক্টরের সাথে ব্যাপারটা শেয়ার করা দরকার, দেন ফ্যামিলি ডক্টর তাকে রেফার করবে যেখানে তার যাওয়া দরকার হেল্প পাওয়ার জন্য। মানে আমরা যতই জিনিসগুলো আমাদের ভেতরে রেখে দিই, ততই বিষয়টা দীর্ঘায়িত হয় এবং মানসিক স্বাস্থ্য অনেক দুর্যোগের দিকে চলে যায়। মোস্তফা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এনআরবি স্টুডিওতে আসার জন্য, আমাদের মনের জানালা ভালো থাকার গল্পে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনার থেকে আমাদের দর্শকেরা অনেক মূল্যবান তথ্য পেল, অনেক টিপস পেল। আশা করি আপনি এভাবেই আমাদের এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন, বাংলার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আপনার সুন্দর সামারি করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকবার জন্য, কৃতজ্ঞতা জানাই আমাদের প্রতি আস্থা রাখবার জন্য। সবাই ভালো থাকুন, নিজের শরীরের পাশাপাশি নিজের মনের যত্ন নিন, মনের খবর নিন, মনকে গুরুত্ব দিন, নিজের ভালো থাকাকে গুরুত্ব দিন। আজ আর বেশিক্ষণ নয়, সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই মন খুলে হাসুন, প্রাণ ভরে বাঁচুন। আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।